স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মজুরের দূর পরবাসের টাকা আমাদের অর্থনীতির পালে দিচ্ছে দারুণ হাওয়া, যার দৌলতে মধ্য আয়ের দেশ হওয়ার দৌড়ে সামিল বাংলাদেশ। অথচ বিত্তবানদের কেউ কেউ গোপনে গোপনে দেশে টাকা নিয়ে যাচ্ছেন বাইরে। এসব নিয়ে আজকের আলোচনা প্রবাস প্রবাহ। কথা বলতে স্টুডিওতে আছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক CM কয়েসামি, আছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক বেগম শামসুন নাহার এবং বাইরার সভাপতি জনাব আবুল বাশার। স্বাগত আপনাদের। জনাব CM কয়েসামি, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আমাদের অর্থনীতির অগ্রগতির মূল দুই শক্তি রপ্তানিমুখী পোশাক খাত এবং জনশক্তি রপ্তানি। তো দুই ক্ষেত্রেই বলা হয় যে সরকারের চেয়ে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের অবদান অনেকে বেশি দেখেন। আপনার কাছে যদি জনশক্তি রপ্তানির বিষয়টি জানতে চাই, তাহলে রাষ্ট্রের অবদান বা রাষ্ট্রের করণীয়কে আপনি কিভাবে, বা রাষ্ট্র যা করছে তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার এইটার সাথে আমি পুরো একমত, যেখানে আমাদের প্রাইভেট সেক্টরের এই যে আজকে প্রায় 1 কোটি লোক, ধরেন 90 লাখ প্লাস বাইরে, এখানে আমাদের যারা প্রাইভেট এন্টারপ্রেনার্স তাদের কন্ট্রিবিউশন আছে। কিন্তু একটা সময় আপনার দেখেন মালয়েশিয়াতে কিন্তু আমাদের একটা সুনামির মতো অবস্থা হয়ে গেছিল। একটা পার্টিকুলার টাইমে অনেক লোক চলে গিয়েছিল, যেটা কিন্তু আমাদের জন্য একটা মালয়েশিয়াতে একটা বিরাট একটা মার্কেটে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। এই পর্যায়ে আমাদের যে সরকার এবং আমি পার্টিকুলারলি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি যে পদক্ষেপ নিয়েছেন, এটা সত্যি প্রশংসনীয়। কারণ ওই সময় প্রায় 2.5 লক্ষ থেকে 4 লক্ষ লোক, 7-8 লক্ষ 2 বছরে হ্যাঁ না আপনার এদেরকে অবৈধ হয়েছে, হ্যাঁ, এদেরকে 2 লক্ষ 2,67,000 লোককে বৈধতা দেওয়া হয়েছে। এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট তখন কিন্তু বাংলাদেশের উপর একটা বৈরী মনোভাব নিয়েছিল যে আর পাঠাবে না। তখন জিটিজু আসে এবং আমি মনে করি এইটা অত্যন্ত ওই সময়ের জন্য এইটা সময়ের দাবি ছিল। এবং এখন কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আবার কিন্তু আমাদের দ্বার খুলে গেছে। এবং মালয়েশিয়া কিন্তু দেখেন আমাদের এখন সৌদি আরবে তো অনেকে বলে বাংলাদেশ বন্ধ হয়ে গেছে, এইটা কিন্তু ঠিক না। সৌদি আরবেতে এটা স্যাচুরেটেড একটা স্টেজে এসে গেছে। সো তাদের পপুলেশনের চেয়ে বাঙালি পপুলেশন বেশি, সুতরাং শুধু তারা বাংলাদেশিদের জন্য নয়, তারা আপনার পাকিস্তানিদের জন্য, ভারতের জন্য, সবার জন্য কিন্তু তারা এখন। কিন্তু নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে যে সরকারের প্রতিশ্রুতি ছিল, সরকার যে অনেকগুলি উদ্যোগের কথা ঘোষণা করেছিল গত 6 বছরে, 5 বছরে, 4 বছরে, আপনি কি সেই উদ্যোগে খুশি? আমরা কিন্তু দেখছি যে আসলে নতুন শ্রমবাজার ক্ষেত্রে সরকারের আসলে সেই অর্থে উল্লেখযোগ্য। আপনার দেখেন নতুন, আমি শ্রমবাজার সম্বন্ধে বলছি একটা কথা, যে জাপান কিন্তু খুলতেছে, জানেন তো আপনারা। এবং জাপানে হয়েছে কি, জাপান কিন্তু তাদের আইন হয়েছে চায়নার থেকে নিতে হবে, কিন্তু বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে নিবে বলে তাদের কিন্তু আইন চেঞ্জ করছে। আরেকটা জিনিস আপনারা কিন্তু অনেকে জানেন না, যে হংকং কিন্তু এই সরকারের আমলে হংকং মার্কেট খুলেছে। এবং হংকংয়ে কিন্তু আমরা কাদের সাথে কম্পিটিশন দিচ্ছি? ফিলিপাইন্সদের সাথে, ফিলিপিনিসদের সাথে, ইন্দোনেশিয়ার সাথে। কিন্তু আজকে হংকংকে আমি রিসেন্ট ভিজিট করে আসলাম, বাংলাদেশের কর্মীদের কিন্তু এখন বেশি ডিমান্ড, এবং হংকংতে আমাদের প্রচুর লোক যাচ্ছে। এবং লেবানন, মরিশিয়াস আমাদের মার্কেট ওপেন হয়েছে। আমাদের কিন্তু ইউরোপের দিকে ওপেন হচ্ছে। দেশের ক্ষেত্রে সংখ্যা বেড়েছে। আগে আমরা 97টি দেশে আমরা যেতাম, এখন আমরা 160টা দেশে যাই। কিন্তু আমরা যদি আসলে মানে রেমিটেন্সের যে বাড়ার যে চিত্র, আমরা যদি লোক যাওয়ার যে চিত্র সেটা বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রেও কি আমরা সেই গ্রাফই দেখতে পাবো? না, আপনি দেখেন এর আগে কোথায় গিয়েছিল যে সংখ্যাটা বাড়ছে, কারণ সৌদিতে একসময় ডিমান্ড ছিল। এখন সৌদি ইজ এ স্যাচুরেটেড পয়েন্ট, ইউএইও স্যাচুরেটেড। কিন্তু আমাদের এখন ওই দিক থেকে বের হয়ে অন্যদিকে চিন্তা করতে হবে। জাপান মার্কেট, মরিশিয়াস, ইভেন আপনার মালদ্বীপে কিন্তু প্রচুর যাচ্ছে। আপনার তারপর আপনি ইউরোপের দিকে যান, এবং আপনি একটা জিনিস দেখেন, ইউরোপে আপনার বার্থ রেট কি হচ্ছে, ইজ মাইনাস। এবং তাদের 60+ পপুলেশন কিন্তু বেড়ে যাচ্ছে, এবং দে নিড সাম সর্ট অফ আপনার কি বলেন, যে হেল্পিং হ্যান্ড, তাকে অ্যাসিস্ট করবে। এবং এইখানে কিন্তু আমাদের ডিমান্ডগুলো আসছে। এবং আলটিমেটলি কিন্তু বাংলাদেশ এর যে শ্রম, আমাদের ব্ল্যাকশিপ প্রত্যেকটা জায়গায় আছে, এভরি সোসাইটিতে, এভরি ওভারঅল কিন্তু বাংলাদেশি কর্মীদের চাহিদা অনেক বেশি। তারা কমিটেড, সিনসিয়ার, অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড। আপনি দেখেন কুয়েতে কি হয়েছিল,
যখন তারা পালিয়ে গেল কুয়েতের লোকজন, কিন্তু বাঙালি যারা তাদের সহকর্মী ছিল, আপনার সহায়ক ছিল, তারা কিন্তু রয়ে গেছে। আজকে দেখেন কাতারে কিন্তু আমাদের আবার ডিমান্ড এসছে, কাতার যে ওয়ার্ল্ড হবে আপনার অলিম্পিক হবে, এখানে বাংলাদেশের প্রচুর লোক যাবে। কিন্তু আপনার কাতারে খুলছে, মালয়েশিয়াতে তো দেখেছেন তো রিসেন্টলি আমাদের মন্ত্রী মহোদয় এবং বিশেষ করে প্রধানমন্ত্রী গেছেন, আপনি তো যে এই প্রসঙ্গে আমি জনাব সামি আপনাকে ধন্যবাদ দিয়ে আমি একটু বেগম শামসুন্নাহার আপনার কাছে একটু জানতে চাইবো যে মালয়েশিয়ায় বনায়ন খাতে শ্রমিক পাঠানোর জন্য আপনারা চুক্তি করেছেন, অনেকেই বলছেন যে এই চুক্তি করার ফলে আসলে অন্যান্য যে খাত যার থেকে আমরা বেশি শ্রমিক রপ্তানি করতে পারতাম বা বেশি আয় করতে পারতাম, সেই ক্ষেত্রে আমরা শ্রমবাজারটা হারালাম। অন্য দেশের সাথে আমাদের মানে এরকম চুক্তি মালয়েশিয়ার নেই, আমরা বনায়ন চুক্তিটা করা আমরা কতটা লাভবান হলাম মালয়েশিয়া থেকে আপনারা যে চুক্তি করে আসলেন? ধন্যবাদ আপনাকে। এখানে মালয়েশিয়ার সাথে যে বনায়ন চুক্তিটাতে আমরা গেলাম, এটার প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যেটা কয়েসামি সাহেবও বললেন যে 2007-08-এ বেশ প্রকৃত চাহিদার তুলনায় অনেক বেশি কর্মী মালয়েশিয়ায় চলে গিয়েছিল। 7 এবং 8-এ 2 বছরে 4 লাখের মতো বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যায়, 2 বছরে 4 লাখ। যাওয়ার পরে সেখানে হয়েছে কি, এক একটা প্রতিষ্ঠানে যেখানে 5 জনের চাহিদা আছে সেখানে হয়তো চলে গেছে 20 জন। ফলে অনেকেই অবৈধ হয়ে মানে মালয়েশিয়ার যত্রতত্র ঘুরে বেরিয়েছে এবং মানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, একটা অরাজকতার সৃষ্টি করেছে। তখন কিন্তু 2009-এ এই মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া একেবারে বন্ধ করে দেয় এবং 2012 পর্যন্ত কিন্তু এটা একেবারেই বন্ধ ছিল। তারপরে এই 9 থেকে 12 পর্যন্ত এই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটা অব্যাহত চেষ্টার ফলে 2012-তে G2G পদ্ধতিতে, তখন তাদের দিক থেকেই প্রস্তাবটা আসলো যে যদি G2G করা যায়, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি করা যায়, আমরা আর ওইভাবে বিশ্বাসী না, তাহলে আমরা যেতে পারি। এবং তখন তারা পরীক্ষামূলকভাবে শুধু বনায়ন সেক্টরে করার পরে তারপরে এই পর্যন্ত 2012-তে MOU করার পরে আমাদের এ পর্যন্ত 7,000 কর্মী গেছে মালয়েশিয়ায়, এবং এরা আপনারা সবাই জানেন যে মাত্র 27,000 টাকা ব্যয়ে তারা গেছে এবং অত্যন্ত স্বচ্ছ পদ্ধতিতে যাওয়ার পরে তাদের বেতন ভাতা, তাদের থাকা খাওয়া, তাদের যে চাকুরির যে শর্তাবলী, এগুলি অত্যন্ত স্বচ্ছ। এবং এইটা 2012 সালের পর আজকে ডিসেম্বর 2014 7,000 যে লোক যাওয়া, তাকে আপনি যথেষ্ট মনে করেন? মানে এটা আমাদের এই সংখ্যাটি, এটা যথেষ্ট ওই দিক থেকে বলবো না, কিন্তু একটা পর্যায় থেকে আপনাকে যখন একটা অরাজক পরিস্থিতির পরে এটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু একটা সুশৃঙ্খল পদ্ধতিতে আপনাকে যেতে হবে, গিয়ে আপনাকে সেটা এস্টাবলিশ করতে হবে আপনার সক্ষমতা। তারপরে আমরা এখন এস্টাবলিশ করেছি যে এই ব্যয়ে 27,000 টাকা ব্যয়ে তারা যেতে পারে, এই কন্ডিশনে তারা যেতে পারে, প্রকৃত চাহিদা ততখানি তারা যেতে পারে। এখন স্বচ্ছ হওয়ার পরে তারপর সারওয়াকের সাথে আমরা 12,000 ওই বনায়ন ক্ষেত্রে করলাম, কিন্তু আমরা সেখানে এখন বারবার আমরা পয়েন্ট রেজ করছি যে অন্যান্য সব সেক্টরেই কিন্তু আপনাদেরও চাহিদা আছে, আমাদের এখান থেকেও নিতে হবে, আমরা উই আর রেডি। আমাদের 22 লক্ষ কর্মীর একটা ডাটাবেজ আছে, যেভাবে আমরা বনায়ন খাতের দিলাম এইভাবেই আমরা কিন্তু সব সেক্টরে, তার মানে এটি শুরু হয়েছে। জনাব আবুল বাশার, আমার যদ্দূর মনে পড়ে যে এই G2G চুক্তি করার পরে বাইরে থেকে এই G2G চুক্তির এক ধরনের প্রতিবাদ করা হয়েছিল এবং আপনারা বলেছিলেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির পাশাপাশি আপনাদেরকে যে সুযোগ, সেই সুযোগটিও দিতে হবে। আপনি এই G2G চুক্তির ফলে শামসুন্নাহার আপা বলছিলেন যে এতে করে আসলে একটি দারুণ উচ্চারণ হলো, আপনিও কি তাই মনে করেন যে এটি আসলে অনেক সুফল বয়ে আনছে বা ভালো হচ্ছে আমাদের জন্য? আসলে ধন্যবাদ আপনাকে। আমরা আসলে G2G চুক্তির বিরোধিতা আমরা করি নাই, আমরা এটাকে সাধুবাদ জানাই, কারণ আমাদের একটা দেশ বন্ধ ছিল, সে বন্ধ দেশকে চালু করেছে এটা আমাদের মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে, এবং ওই দেশের যে চাহিদা ছিল, ওদেরও একটা চাহিদা ছিল যে আমরা G2G সরকারের মাধ্যমে লোক নিব, এটা ভালো, আমাদের দেশের বেকারত্বটা তো কমবে, আমরা চাই। কিন্তু এখানে G2G যেটা হয়েছে, এখানে আমাদের ডিজি মহোদয় যে বললেন 2 বছরে 3 বছরে প্রায় 7,000 লোক গেলেন, এটা আসলে একদম নগণ্য। এখানে সেক্টর বলতে আরো অনেকগুলো সেক্টর আছেন, যেটা ফ্যাক্টরি আছে, ওই যে এটা হলো প্লান্টেশনে, ফ্যাক্টরি আছে, সার্ভিস সেক্টর আছে, কনস্ট্রাকশন আছে, কৃষি খাতে একটা খাত আছে। এটাও যদি
আওতায় নিয়ে আসতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু আওতায় আনতে পারে নাই। কিন্তু বাশার ভাই, আমি বাংলাদেশ- একটা জিনিস একটু জানতে চাই যে এই যে অরাজকতাটা মালয়েশিয়ার সৃষ্টি হয়েছিল, সেটার জন্য কি অনেকটাই বাইরার যারা ইয়া আছে তারা দায়ী না? যে যত্রতত্র ভাবে লোক পাঠানো, আসলে উপযুক্ত কাজের ক্ষেত্র না থাকলেও লোক পাঠানো এবং লোক অনেক বাড়ানো। বিষয় হলো আপনি যেটা বলছেন বাইরা দায়ী, আমি বাইরাকে এককভাবে দায়ী করতে চাই না। কারণ হলো একটা ডিমান্ড যখন গভর্নমেন্ট ওই দেশ থেকে একটা দিয়েছেন, ওই দেশের একটা ফ্যাক্টরির মালিক তার শ্রমিক প্রয়োজন, এটার জন্য সে আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দেশের সরকার তাকে অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পরে সেটা বাংলাদেশের একটা রিক্রুটিং এজেন্টের নামে একটা ডিমান্ড তৈরি হয়েছে। এটা বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছে, তারা তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন সাপেক্ষে এখানে এসে মিনিস্ট্রি বা বিএমইটির মাধ্যমে এই লোকগুনা গিয়েছে। তাহলে আমাদের যারা দূতাবাসে বসবাসরত অবস্থানে আছেন তাদেরও তো দায়িত্ব ছিল এটা সঠিক কতটুক, সঠিক নয় কতটুক। আমি মনে করি যদি বাংলাদেশে আপা, একটু আমাদের যদি এটা মনে রাখেন, এই ব্যাপারটা যদি আপনি একটু রিক্রুটিং বলেন। এজেন্ট যদি জি, দায়ী জি। থাকে তাহলে দূতাবাসের কর্মকর্তারাও এটার সাথে জড়িত আছে, এটা আমরা ধরে নিতে হবে। কারণ আপনার প্রতিটা ডিমান্ডই কিন্তু দূতাবাসের সত্যায়িত ছাড়া কোনো লোক বাংলাদেশে যাওয়ার সুযোগ পায়নি। আপা, আপনি যদি এই প্রসঙ্গে একটু বলতেন যে আসলে যদি এই যে যত লোক বেড়ে যাওয়া, এতে আপনাদের দায়িত্বটা আপনি কিভাবে দেখেন? এখানে আমরা যখন 2009-এ বন্ধ হওয়ার পরে যখন মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে এই বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন মালয়েশিয়ান কর্তৃপক্ষও কিন্তু এই বিষয়টা তারা প্রকারান্তরে স্বীকার করেছে যে তাদেরও যে প্রাইভেট, বিকজ চাহিদাটা কিন্তু আসে তাদেরও প্রাইভেট কোম্পানির কাছ থেকেই। কাজেই প্রাইভেটে ওখানে আবার কিছু আউটসোর্সিং কোম্পানি আছে, তারা ওই বিভিন্ন এমপ্লয়ারের কাছে কর্মী সরবরাহ করবে বলে তারা একটা চাহিদা দেয়। হ্যাঁ, এই চাহিদাগুলোর ক্ষেত্রে মালয়েশিয়ান গভর্নমেন্টও যে কারণে জিতে আসলো যে এদের উপরেও আমরা ওইভাবে আস্থা রাখতে পারছি না যে তারা প্রকৃত চাহিদা অনুযায়ী তারা কাজ করছে না, তারা অনেক বেশি ডিমান্ড দেখিয়ে উভয় পক্ষের কাছ থেকেই, মানে এই দেশে এবং ওই দেশে, বাংলাদেশে এবং মালয়েশিয়া উভয় পক্ষে কিন্তু সাধারণ কর্মীরা অনেক বিড়ম্বনায় পড়েছে, তাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হয়েছে এবং তাদেরকে কাজ পায়নি, এই ধরনের বিড়ম্বনায় পড়েছে। ফলে মালয়েশিয়ান কর্তৃপক্ষ যখন এই ইয়েতে আসলো যে আমরা জিতে যাব, তাহলে আমাদের এই বিষয়গুলো বাংলাদেশ গভর্নমেন্ট দেখবে, মালয়েশিয়ার দিকে মালয়েশিয়ান গভর্নমেন্ট দেখবে। এখন হচ্ছে তাই। এখন আমরা যখন বলছি যে 2 বছরে মাত্র 7,000 গেল, তাহলে আর চাহিদা কই, আরো কেন বেশি আসতেছে না, তখন তারা বলতেছে যে আমরা তো ওই পর্যায়ে যেতে চাই না, আমরা যে যতগুলো চাহিদা একদম জেনুইন, একদম গেয়েই তারা কাজ পারে, আমরা সেই চাহিদাগুলোই শুধু দিচ্ছি। জনাব আবুল বাশার, এই যদি হয় প্রেক্ষাপট, তাহলে আপনি এই সংখ্যাকে নগণ্য কেন বলছেন? না, আমি সংখ্যাকে নগণ্য বলি নাই, না, আপনি বলেছেন তো নগণ্য। এটা হলো যেখানে মালয়েশিয়াতে প্রচুর লোক যাচ্ছে নেপাল থেকে, জি, নেপাল থেকে প্রচুর লোক যাচ্ছে, ভারত থেকে লোক যাচ্ছে, আরো অন্যান্য দেশ থেকে লোক আসতেছে, সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা কম। কিন্তু যেহেতু ওখানে বেশি লোকের প্রয়োজন হলো ফ্যাক্টরি, আপনার সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন, কৃষি সেক্টরটায় লোকের প্রয়োজন বেশি। আমি আশা করি আমাদের সরকারের এটা উদ্যোগ নিয়ে এটা জিটির আওতায় হোক, যেভাবে হোক, বা আমাদের প্রাইভেট সেক্টরও দিতে পারে, সরকার নিয়ন্ত্রণ করে এটাকে যদি প্রাইভেট সেক্টরে এটা রিক্রুটমেন্ট করার সুযোগ দেয় তাহলে হতে পারে। কিন্তু ওটা বিশাল মার্কেট, আমাদের সৌদি আরব, আবুধাবি এবং মালয়েশিয়া তিনটা সেক্টরটাই এটা বড় সেক্টর। এখানে একটু যোগ করব আমি, যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে সম্প্রতি মালয়েশিয়া সফর করলেন, তখন যে দ্বিপাক্ষিক বৈঠক যখন হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয়ে শুধু সেখানে প্রস্তাব করেছেন, সেটা হলো অল সেক্টরে বাংলাদেশি কর্মী নেয়া, এবং তারা এটা নীতিগতভাবে সম্মত হয়েছেন এবং খুব শিগগিরই আশা করা যাচ্ছে যে, তবে অন্যান্য ক্ষেত্রেও চাহিদা আছে এরকমই জেনুইন চাহিদা, তখন আবার এইভাবে তারা প্রস্তাব। আমি একটু বলবো আপনার এই ব্যাপারে, যে যেটা বাশার সাহেব বলেছেন খুব রাইটলি, যে শুধু বাইরাকে তো দায়ী করা যায় না। এখানে কিন্তু ওই সময়কার যারা দূতাবাসে ছিল তারাও কিন্তু এটার সাথে জড়িত ছিল এবং ব্যাপক হারে আপনার অনিয়ম হয়েছে, এবং মালয়েশিয়ানোর কিছু লোকও ছিল কিন্তু আমাদের দূতাবাস থেকে সেই অনিয়মের কথা। সুতরাং এইটা এই যে এই অনিয়ম কি এখন বন্ধ হয়েছে? হ্যাঁ, আমি তো বলবো যে মানে এই অনিয়মের সুযোগই নেই। 5 লক্ষ টাকায় 4 লক্ষ টাকায় গিয়েছে, 27,000-এ যাওয়া এটা কেউ কল্পনা করতে পেরেছে। এবং আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় মাইগ্রেশন